নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন সবাই, যে যেখানে আছেন। সকালবেলায় উঠে আজকে একেবারে ঝাঁঝা রোদ্দুর, তার মানে পূব আকাশে সে অর্থে খুব একটা মেঘ নেই, যদিও এখন থেকেই কিন্তু পশ্চিম আকাশ মোটামুটি জানান দিচ্ছে বৃষ্টি হতে পারে। উত্তম এসেছে যথারীতি মাথায় ছাতা নিয়ে, এবং আজকে আমাদের জলখাবার হচ্ছে প্যানকেক আর ডাঁটার তরকারি, তার মধ্যে ডাঁটাগুলোকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এটা আগের দিন আমাদের ছিল, সেটা ফ্রিজে খানিকটা ছিল, সেটাই খেয়ে নিলাম। যাই হোক, তারপর ছাদে এলাম। এই সময়টাতে খুব মনে হচ্ছিল যে হয়তোবা বিকেলের দিকে একটু বৃষ্টি হতে পারে, কিন্তু বিকেল তো নয়, সন্ধে রাত্রি সব কিছু পেরিয়ে গেল। আমি পরের দিন বসে বসে ভয়েস ওভার দিচ্ছি, বৃষ্টির দেখা নেই। যত দিন যাচ্ছে আমার তোর উপর প্রতি ভালোবাসা উত্তরোত্তর বাড়ছে, এবং নিজের হাতটাকেও দেখতে ভালো লাগছে। আসলে চুড়িটা সত্যি খুব সুন্দর। যারা পুরনো বন্ধু তারা তো জানেন এটা আসলে আমার মায়ের চুড়ি, মা আমাকে দিয়েছিলেন, মানে বালা। আমার এটা কয়েকদিন আগে পরিষ্কারও করেছি। পরিষ্কার করার পর এত ভালো দেখতে লাগছে। আমি যখন কাজ করছি তখন অতটা খেয়াল ছিল না, আমি যখন এই এডিট করতে বসে হাত দুটোকে দেখছি, মানে হাতটাকে দেখছি, তখন যেন বড্ড বেশি ভালো লাগছে। এইরকম আরও দুটো বানিয়ে নেব, মানে দু জোড়া ভাবছি, একটা টুপুরের এক জোড়া আর এক জোড়া আমার। ডিজাইনগুলো মানে এই ধরনের সাবেকি পুরনো ডিজাইন এত ভালো দেখতে লাগে কি বলবো। যাই হোক, আমার এখন এই যে পচা পচা পাতাগুলো, মানে যেগুলো একটু নষ্টের দিকে চলেছে, সেই পাতাগুলোকে ফেলে দিচ্ছি। এই যে দেখুন, যে গামলাটা ধরেছি সেটা হচ্ছে মোহাঙ্গ বলে একটা আইডি, একেবারে ডাহা ঠকা ঠকেছি, বা ঠকেওছি বলা ভুল, এটা যে কোনো কারণে হোক হয়নি। যাই হোক, ঠকেওছি কিন্তু, কারণ এটা মনসুন ব্লুমার। আমি যখন কিনেছিলাম তখন কিন্তু ছোকরাকে বলেছিলাম যে আমার কিন্তু ঢাকা ছাদ, কিন্তু তাও যখন এটাও দিয়েছে তখন ঠকেছি বলা যায়। তো আরও দুটো জিনিস দেখে বড্ড বেশি আনন্দ হলো। একটা হচ্ছে গিয়ে ওই কামিনী ফুল, আর দুই হচ্ছে এই যে দুটো জবা, এই কয়েকদিন আগে বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল তাদের থেকে কিনেছি। তো ভাবছি এই কামিনী ফুলের গাছটাকে এখানে আর রাখবো না, নিচে নিয়ে যাই। যেমন ভাবা তেমন কাজ। এত সুন্দর গাছটা এইরকমভাবে ছাদে পড়ে থাকতে পারে না। এটার জন্য আমার বারান্দা বাগানের রাজ সিংহাসনই ঠিক আছে। এই কর্নারের এই র্যাকটার যে ওপরের দিকটা, সেটাই কিন্তু সব থেকে সুন্দর আমার বারান্দা বাগানের জায়গা বলে আমি মনে করি। দুদিক থেকেই রোদ্দুর আসে এবং দুদিক থেকেই হাওয়াটাও পায়, সেই জন্যই বললাম রাজ সিংহাসন। গন্ধে এটা আমাকে পাগলা করে দেবে। আর এই যে নিচে যে টপটা রাখা রয়েছে, যেটা এতদিন এখানে ছিল, সেটাকে ভাবছি ছাদে পাঠিয়ে দেব। আর আলপনাদি হাঁক দিল, বললো যে বৌদি দেখে যাও, আজকে অনেকগুলো ফুল হয়েছে, তার মধ্যে 4টে তুলে নেওয়া হয়ে গেছে। আমার শ্বশুরমশাই পুজো করেছেন, আর আমি নিচে এসেছি সাদা নয়নতারার খোঁজে, কিন্তু এখানে দেখছি সবগুলোই গোলাপি, এই জঙ্গলের মধ্যে পড়ে রয়েছে। এবং তারপর আলপনাদিকে বললাম যে আলপনাদি চলো এগুলোকে ছাদে প্রতিস্থাপন করে দেওয়া যাক। পাটাতে এখনও বেশ যন্ত্রণা আছে, তাই জন্য সবগুলো কাজ না নিজে নিজে করতে পারছি না। আর এই গাছটাকেও আমার নিচে নিয়ে যেতে হবে। এটা এরিকা পামের গাছ, দুখানা কিনেছিলাম, পরে দুটোই একটু রোদ্দুর লাগাবার জন্য নিয়ে এসেছিলাম ছাদে, তারপর আর সেটা উপরে নিয়ে যাওয়া হয়নি। এই গাছটা যদি আমি আমার সিঁড়ির কাছে রেখে দিই তাহলে কি ভালোই না লাগবে। আর এই যে যেটা এখন দেখছি, সেটাকেও নিয়ে যাব হচ্ছে বারান্দা বাগানে, তবে এখান থেকে ডাল ভেঙে। আলপনাদির চোখ সব সময় এদিক ওদিক ঘোরে, ঠিক দেখতে পেয়ে গেছে যে আমাদের মুখার্জি দাদের বাড়িতে একটা রানী কালারের ধুতরো ফুল। আমাকে বলছে তুমি গিয়ে বলো না ওদেরকে একটা যেন এখান থেকে বীজ দেয়। তো ঠিক আছে, আসুক বৌদিরা। হ্যাঁ, ফিরে এসেছে, ওরা আমেরিকা গেছিলো, মানে মুখার্জি বৌদি, তারা হয়তো বা চলে এসেছে। এতদিন দেখা হলে একটা বলবো, বরং বললেই দেবে, অসুবিধা নেই। তো এখন তারপরে তো চতুর্দিকে কত যে সুন্দর সুন্দর ফুল, খুব শৌখিন মানুষ ওরা। আগে আমাদের বাড়ি থেকে ওদের বাড়িটা দেখা যেত, এখন আর অতটা দেখা যায় না। যাই হোক, ঠিক আছে, যতটুকু দেখা যায় তার মধ্যে থেকেই আলপনাদি ঠিক চোখ পড়ে গেছে। আর এই যে শান্তির দূত, তিনি এসেছেন আমার পদ্ম গাছের সর্বনাশ করতে। তিনিও ওখানে বসে আছেন, আমাদের দেখে খুব একটা এগোচ্ছেন না, আর আমিও তার দিক থেকে ক্যামেরাও সরাচ্ছি না, যে তিনি একটু যদি আমার পদ্ম গাছে ঠোকর মারতে যান আমি যাব তেড়ে।
এবং তারপর একটুখানি তেড়ে গেলাম না, মানে জাস্ট একটা পা দাপালাম, তাতেই তিনি আবার উড়ে গেলেন। তো এদিকে আলপনা দি অ্যাডেনিয়ামটাকে একটু বড় টবে দিয়ে দিচ্ছে, সেটা আমার অনুরোধেই। এই গাছটা বারান্দা বাগানে ভালো হচ্ছিল না, আর ওই রকম ছড়ানো টবেও এটা ঠিক মানে গাছটার সাথে অন্যায় হচ্ছিল। তো আমি ছাদেতেই, যে জায়গায় সব থেকে বেশি রোদ্দুর লাগে সেই রকম জায়গাতেই এটা রেখে দিতে বললাম। আশা করছি এই গরমেতেই খুব সুন্দর কিছু ফুল আপনাদের আমি দেখাতে পারবো। তারপর আলপনাদি তখন নিচে কিন্তু বলেছিল যে বাগানে সাদা নয়নতারা পাওয়া যাবে না, একটা পাওয়া যেতে পারে, তবে সেটা ছাদে। তো সেটাও খুঁজে পাওয়া যাচ্ছিল না, শেষটায় তন্ন তন্ন করে খুঁজে একটা পাওয়া গেল। আলপনা দিয়ে কী করে চারা দিয়ে বোঝে জানি না যে কোনটা সাদা আর কোনটা গোলাপি, যাই হোক দিল তো খুব আত্মবিশ্বাস নিয়ে, দেখা যাক কী হয়। তো নিচ থেকে না আমি একটা হাইড্রেনজিয়া ওপরেতে নিয়ে এসেছি, জানেন একটা রুগ্ন হাইড্রেনজিয়া, সেটা ঠিক ওপরেতে হচ্ছে না। আর তারপরে তো আমি বললাম যে এটাকে কোথাও একটা তোমার লাগিয়ে দিতে হবে ছাদে, এমন একটা জায়গায় যেখানে এই মুহূর্তে সরাসরি রোদ্দুর আসবে না, কিন্তু জায়গাটা বেশ ভালো রকম ভেজা থাকবে। তো এই টবটা প্রতিস্থাপন করে দেওয়া হলো। তো এই যে কাজটা, ভারী ভারী কাজটা, সেইটা এখনও পর্যন্ত আমি করতে পারছি না, আমার পায়ে যন্ত্রণা। তো এখানে এই হাইড্রেনজিয়াটা রাখা হলো, আদৌ আমি জানি না বাঁচবে কিনা, তবে চেষ্টা করা হচ্ছে। আর এই জায়গাটাতে একটু মাটি পেয়ে, সামান্য মাটিতেই কি সুন্দর গাছ হয়েছে, গাঁদা হয়েছে, তারপরে আবার কি হয়েছে জানেন, তুলসী। তো এইখান থেকে এই গাছটিকেও নিচে নিয়ে যাওয়া হলো, তারপর নয়নতারাটা প্রতিস্থাপন করা হলো। সব মিলিয়ে মিশিয়ে আজকে অনেকক্ষণ বাগানের কাজ হয়েছে। আর এই যে এটা হচ্ছে চালের গুঁড়ি আর একটু দুধ মিশিয়ে একটা থকথকে পেস্ট মতো করে নেওয়া হয়েছে। এইটাকেই আমি কিন্তু প্রত্যেক সপ্তাহেই একবার করে ব্যবহার করি, যখন প্রয়োজন বোধ করি। এক সপ্তাহে 2-3 বারও হয়ে যায়। তো এখন গরম এসেছে, তো এখন ঘাম টামগুলো একটু বেশি হচ্ছে। এখন আমার এই মুহূর্তে স্কিন একটু চর্চাটা বেশি দরকার, মানে ত্বক চর্চা যেটাকে বলে আর কি। তো যাই হোক, সেটাকে একটু মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে নিয়ে জাস্ট একটু শুকিয়ে নেব। তবে পরিমাণে আজকে বেশ অনেকটাই নিয়েছি। আর একটু দুধ মিশিয়ে পাতলা করে নেব, বা যদি দুধ তো অলরেডি মেশানো আছে, যদি শুকিয়ে যায় একটু জল মিশিয়েও পাতলা করে নেওয়া যায়, তারপর সেটা সারা শরীরে লাগানো যেতে পারে। তারপর আর একটা কাজও আজকে আমি করলাম, এই কাজটা আমি বেশ কিছুদিন থেকে করছি। সেটা হচ্ছে ঘরের মধ্যে প্রত্যেক দিন এই যে নুন দেওয়া একটা জল, সেটা আমি রেখে দিচ্ছি কাঁচের গ্লাসে, প্লাস্টিকের গ্লাসে রাখলেও হয়। তো প্রত্যেক দিনের জলটা সেটা একটা নির্দিষ্ট সময়ে আমি বেসিনে ফেলে দিই। তারপর এটাকে একটু সিঙ্কে জাস্ট সামান্য আলগা হাতে ধুয়ে নিই, আগের দিনের যাতে জলের ছিটেটা না থাকে। তারপর 1 চামচ নুন দিয়ে দিই, দিয়ে সেটা অ্যাকোয়াগার্ডের জল দিয়ে ভর্তি করে নিয়ে জাস্ট ঘরের একটা জায়গাতে রেখে দিই। এটা বিশেষ একজন আমাকে করতে বলেছে, এতে বেশ ভালো হয়। এবং প্রত্যেক দিন এখন আর একটা কাজও আমি করছি, সেটা হচ্ছে আমি নুন দেওয়া গরম জলে, মানে হালকা গরম জল, এখন তো গরম যা পড়েছে তাতে খুব একটা গরম জল দরকার হচ্ছে না, তো কিন্তু ওই আর কি ঠান্ডাটা মেরে দেওয়ার মতো একটু জলটা নিয়ে সেটাতে স্নান করছি। এটা আমাকে একজন করতে বলেছেন, কারণ তো নিশ্চয়ই আছে, সেটা বরং অন্য কোনো একদিন ব্লগেতে বলবো। এটা আমি নিয়মিতই কিন্তু করছি। হ্যাঁ, তো এটা যদি এক্ষুনি বলতে যাই তাহলে আমার ভয়েস ওভারের ক্লিপটা না অনেক বড় হয়ে যাবে। এমনিতেই দীর্ঘক্ষণ, প্রায় দেখুন 8.5 মিনিট হয়ে গেল আমি ভয়েস ওভার করছি। তবে আমি এটুকু বলছি যে এটা কেন করছি সেটা কিন্তু অবশ্যই আমি অন্য কোনো একটা ব্লগেতে বলবো। তো আর যখন খুব বেশি গরম থাকবে, তখন যখন গরম জল মেশানোর আর কোনো ইচ্ছা থাকবে না বা অবকাশও নেই, বা আমরা ভাবতেও পারবো না হয়তো বা এত গরম জল দিয়ে চান করতে, তখন ঠান্ডা জলেও ব্যাপারটা করা যেতে পারে। তো আপাতত আমি করছি হচ্ছে এই হালকা গরম জলেই আর কি। তো মুখটা পুরো শুকিয়ে গেছে, তারপর স্নান করে নেওয়ার পর এই যে দেখুন আমার স্কিনটা কেমন হয়েছে, তফাৎটা নিশ্চয়ই কিছুটা হলেও বুঝতে পারছেন। মুখটা একটু কালচে মতো পড়ে গিয়েছিল, কারণ অনেক ডেড সেল জমা হয়েছিল, সেটা সম্পূর্ণভাবে উঠে গেছে। তারপর পুজো করে নিলাম, নিয়ে তারপর আসছি আপনাদের সামনে। শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকে বোধহয় আপনাদের সামনে এসে কথা বলা আমার এই প্রথম ব্লগে। তো আমি এখন একটু মাসকাবাড়ি বাজারটা করতে যাচ্ছি। এখন যা পরিমাণ রোদ্দুর হয় দিনের বেলায়, অন্তত আজকে তাই হলো, তাতে করে দিন ছাড়া না এখন বেরোনোটা খুব মুশকিল। ওই রোদ্দুর লাগলে আবার মাথার যন্ত্রণা হবে, আবার অসুবিধা হবে, সেই জন্যই সন্ধ্যেবেলা বেড়াতে বেরোচ্ছি, মানে সন্ধ্যেবেলাতে বেরোচ্ছি, সেই কথা আটকে যাচ্ছে। তো আমার মেয়ের আজকে পড়া আছে 6টা থেকে 9টা। তো ওকে আমি বলেছি তুমি এক পিঠ একা একা চলে যাও, তারপরে আমি ও পিঠে তোমাকে গিয়ে নিয়ে আসবো। মাসকাবাড়ি বাজার সেরে খুব বেশিক্ষণ তো লাগে না, ওটা তো আমাকে বাড়ি অবধি নিয়ে আসতে হবে না, ওটা ওরা ওদের কাছে থাকবে, কিছু জিনিসপত্র হাতে নিয়ে নেবো, আর বাকিগুলো ওরা সবাই পৌঁছে দেবে।
ওই ফ্রিজের যে জিনিসপত্রগুলো চিজ বাটার পনির ওইগুলো হাতে করে নিয়ে আসতে হয়, না হলে ওগুলো অসুবিধা হয়। তো আজকে তো আর ডেলিভার করবে না, করবে কালকে সকালেতে। তো আমি বলেছিলাম ওবেলা তোমাকে বেরোতেই হবে, তুমি বরং একাই চলে যাও। তো সে রাজি হয়েছে, কিন্তু শ্বশুরমশাই কিছুতেই তাকে একা ছাড়তে রাজি নন। তাই জন্য আমার শ্বশুরমশাই গিয়ে তাকে পৌঁছে দিয়ে এসেছেন আদিত্যর সাথে নিয়ে। ওনাকে নামতে হয়নি, উনি শুধু টোটোতে বসেছেন এবং টোটোতে ওকে নামিয়ে দিয়েছেন। তা আমি বলছিলাম ও কি ছোটো? বলে হ্যাঁ, ও এখনও ছোটো, ওকে একাভাবে ছাড়া যাবে না। তা আমি ভেবে দেখলাম ঠিক আছে, দাদুর সাথে তো তার একটা সম্পর্ক আছে, অবশ্যই আছে, এটা তার বলার অপেক্ষা রাখে না। তিনিও তার ঠাকুর দাদা, টুকুর ওনার নাতনি, কাজেই ওনার একটা মতামত থাকতেই পারে। তো ঠিক আছে, আজকে এমনিতে বলছিলেন যে তোমাকে আর যেতে হবে না, তখন আমার উপর একটু ক্ষুব্ধ হয়েছিলেন যেহেতু আমি একা যেতে বলছিলাম। তাই তো তোমাকে আর ফেরার সময়ও যেতে হবে না, আমার নাতনিকে বরং আমিই নিয়ে আসবো। তো দেখি এখন তার মেজাজ কেমন আছে। আদিত্যকে হয়তো বা বলে দিয়েছে যে তুই আবার আসিস 9টার সময়, যদি হয় তাহলে আমার শ্বশুরমশাইও দিক দিয়ে চলে যাবেন, কারণ আমি আবার বাড়ি এসে আবার যাওয়ার পক্ষে সম্ভব না। তো ঠিক আছে, আপাতত আমি এখন একটু আলপনা দিয়ে এক পেয়ালা ভর্তি করে চা দিয়ে দিয়েছে। এই যে এত বেশি চা আমি খেতে পারি না, এই যে দেখুন, আর এত গরম, যেটা খেতে আমার খানিকটা সময় লাগবে। তো আমি এখন তৈরি হয়ে নিচে যাই, আমার শ্বশুরমশাইয়ের সাথে কথা বলে নিই, তারপরে বরং যাব। আজকে আমি একটা ওই ক্লিনিক প্লাস শ্যাম্পুর একটা স্যাশে ছিল, সেটাকে আজকে কেটে শ্যাম্পু করেছি। মাথা চুল এমন ফুলে গেছে, তা স্নানও করেছি, তারপরেতেও এমন ফুলে ফুলে আছে রে বাপ রে বাপ, মনে হচ্ছে মাথায় একটা ওনা দিয়ে বেরোলে বোধহয় ভালো হতো। আর এখনো করে যেতে ইচ্ছা হচ্ছে না, আর ওনা দেবো না। এতদিন ওনা দিয়ে দিয়েছিলাম, যা হয়েছে বেশ, কি আর করা যাবে, বাবাই যাবে। আদিত্যকে বলা হয়ে গেছে আসলে। ঠিক আছে, আমার নাতনিকে আমি নিয়ে আসবো, আমার নাতনি তো কালোর গলগ্রহ হতে পারে। কি মুশকিল বলুন দেখে, শুধু একটু জায়গায় একা পাঠানো নিয়ে, ওরে বাপরে বাপ কি অভিমান দাদুর হয়েছে। আমার মেয়ে নাকি আমার গলগ্রহ, হায় ভগবান। 1:30টার সময় আসবে হচ্ছে, বলে ওর নাম কি আদিত্য, তারপর বলা যাবে। হ্যাঁ যাইনি, যাইনি। মাসকাবারি মাথায় রয়েছে ফর্দ। যখন যাচ্ছি তখন আমি জানি যে আমি যখন মাসকাবারি করতে যাচ্ছি ওদিক থেকে টুপুরকেও নিয়ে আসবো, সেই হিসেব করেই কিন্তু বেরিয়েছি। যখন আমার হয়ে গেল, মানে আরামবাগ থেকে বেরিয়ে গেলাম, তখন আমার কাছে যথেষ্ট সময় ছিল যে আমি ওখান থেকে একটা টোটো নিয়ে টুপুরকে নিয়ে তারপর ফিরতে পারি। কিন্তু ওই যে বাবা যাবেন, তাই জন্য আমার আর ওইদিকে পড়বার দরকার নেই। আর হলো কি জানি না, মানে আমার অবচেতনে কি কাজ করছিল, একটু বোধহয় রিল্যাক্সড হয়ে গিয়েছিলাম, গিয়ে বেশ কিছু জিনিস ভুলে গেলাম ওইখানে, মানে আরামবাগেতে। এই জন্যই কাগজে ফর্দ বা মোবাইলেতে ফর্দ করে নিয়ে যাওয়াটা সত্যি জরুরি। কত কিছু যে ভুলে গেছিলাম, ওখান থেকে বেরোনোর পর মনে পড়লো এ বাবা এটা তো নিলাম না, ওটা তো নিলাম না। এদিকে বিল করা হয়ে গেছে, পরের দিন বিকাশ সেগুলো নিয়ে আসবে। তারপর কি করলাম, হাঁটতে হাঁটতে যেহেতু হাতিমোড় থেকে মানে ওই আরামবাগ থেকে ফিরছিলাম, পথে মধ্যে যে কয়েকটা মুদির দোকান পড়লো, সেইখান থেকে আবার বেশ কিছু জিনিসপত্র কিনে নিয়ে তবে ফিরলাম, যেগুলো আরামবাগে কিনলে হয়তো বা ভালো হতো। তো ঠিক আছে, আমার মাসকাবারি কোনো জিনিসপত্র এই মুহূর্তে যখন আপনাদের সাথে বসে ভয়েস দিচ্ছি তখন আর কোনো জিনিসপত্র না কেনা নেই, এ দোকান ও দোকান মিলিয়ে কেনা হয়ে গেছে। কিন্তু কি হয়, আরামবাগে কিনলে ওই পয়েন্টটাও অ্যাড হয়, প্লাস একটা নির্দিষ্ট অ্যামাউন্টের বেশি হয়ে গেলে একটা কিছু জিনিসপত্র ফ্রিও পাওয়া যায়। যেমন এই বাড়িতে আমার তো চিনি বাড়িতে এখন ব্যবহার হয় না, কিন্তু ওই মিনামাসি একটু চা খায়, তারপর আমার নিচে কোনো কোনো সময় যেটা ফ্রিতে চিনি পাওয়া যায় সেটা নিচেও দিয়ে দিই। এবার আমার চিনি ফ্রি, হলুদ ফ্রি, আরও কয়েকটা জিনিস ফ্রি কিন্তু পেলাম। আর যে জিনিসপত্রগুলো ভুলে গেছি সেগুলো যথেষ্ট এক্সপেন্সিভ, সেগুলো যদি অ্যাড হয়ে যেত হয়তো আর একটা কিছু ফ্রি অ্যাড হতো। পোস্ত ভুলে গেছি, কাজু বাদাম ভুলে গেছি, বুঝতেই পারছেন। তো যাই হোক, কয়েকদিন আগে এখানে একটা বেশ সুন্দর বাড়ি ছিল, সেটা ভেঙে গেছে, দেখলাম সেখানে তার মানে ফ্ল্যাট হবে, মানে একটা বাড়িতে হয়তো একটা পরিবার থাকতো, এখন সেই জায়গাটাতে 10টা পরিবার থাকবে। এই তো, তারপর হাঁটতে হাঁটতে বাড়ি চলে এলাম। তো বাড়ি এসে কিছুক্ষণ বসেও ছিলাম, তারপরে দেখলাম যে আমার শ্বশুরমশাই টুপুরকে নিয়ে এসছেন, দেখতে পাচ্ছেন, লাঠি হাতে করে গেছেন হচ্ছে নাতনিকে নিয়ে আসতে। ঠিক আছে, এইভাবেও যদি মানুষ ভালো থাকেন তো মন্দ কি। তো আমার মেয়েও ব্যাপারটা বেশ এনজয় করেছে কিন্তু। আর আদিত্য ছেলেটা এত ভালো, আমার শ্বশুরমশাইকে ওই হাত ধরে ধরে মানে টোটোতে তোলেন, টোটো থেকে নামিয়ে দেন, যার ফলে যখন বলেছেন যে আমি আদিত্যর সাথে যাচ্ছি টুপুরকে আনতে, আমরাও আর বাধা দিইনি। ঠিক আছে, আমাদের এই এসিখানার একখানা মস্ত বড় দোষ হয়েছে জানেন তো,
তিনি 18 এবং 17 এই দুটোতেই চলছেন। তিনি 19 হলে বন্ধ হয়ে যাচ্ছেন এবং 16 হলে বন্ধ হয়ে যাচ্ছেন, এবং তারপরে মানে 20, 21, 22, 23 এসবে তিনি চলছেন না। তার এখন শুধুমাত্র এখন যেমন তিনি 18তে চলছেন, হ্যাঁ, আর 17তে। বুঝতে পারছেন, খানিকক্ষণের মধ্যে আমাদের হাড় কাঁপিয়ে একাকার করে ফেলেছে। বেশিক্ষণ আমরা এসে চালিয়ে রাখতেও পারছি না। তো যাই হোক, এই আর কি অভ্যেস, কিছু বলার নেই। তো যাই হোক, আমার কন্যাটি কালকে যাবে হচ্ছে স্কুলে। এখন তো প্র্যাকটিক্যাল না থাকলে স্কুলে যাওয়াটা একটা ক্লাস 12-এ খুব একটা জরুরি নয়। আর ওদের যেহেতু ওই ক্লাস 10তে যারা নির্দিষ্ট পার্সেন্টেজের বেশি পেয়েছে, মানে 85%-এর বেশি পেয়েছে আর কি, যারা তাদের প্রত্যেক মানে এই বাচ্চাগুলো যারা ডিপিএস থেকে পাশ করেছে এবং তাদের পার্সেন্টেজ 85%-এর বেশি ছিল, তারা সপ্তাহে তাদের সবগুলো দিন স্কুলে না গেলেও চলবে, এরকম একটা স্কুলের থেকে নিয়ম আছে আর কি। একটু করে পার্সেন্টেজ অনেকটা বেশি ছিল, যার ফলেতে ওকে প্রত্যেক দিন যে স্কুলে যেতে হচ্ছে তা না, তবে কালকে বোধহয় ও যাবে, এরকম একটা কিছু শুনলাম। তো আগের দিনে ব্লগটাতে দেখলাম বহু মানুষ এই মন্তব্য করেছেন, বেশিরভাগই খুবই ইতিবাচক মন্তব্য। আমার সত্যি মনোবল বেড়ে গেছে তাতে। আপনাদের কমেন্টগুলো মাঝে মাঝে সত্যি সত্যি উজ্জীবিত করে মানুষকে, এটা ঘটনাই। আমি বললাম না যে আমি যে কথাগুলো বলি, আমি তো মঙ্গল গ্রহ থেকে বাস করি না, আমি পৃথিবীতে খুব সাধারণ একটা পরিবারের মানুষ। আমার যে অভিজ্ঞতা আছে, এটা এমন হতে পারে না যে আমার অভিজ্ঞতাটা, কিছু কিছু অভিজ্ঞতা কেবলমাত্র আমার একার, এরকম বহু মানুষেরই থাকে। তাদের হয়তো বা ইউটিউবেতে চ্যানেল নেই, কিন্তু আমার গল্পটা অনেক মানুষেরই গল্প। আমি হয়তো অনেক মানুষের হয়ে গল্প বলি, তবে এগুলো তো গল্প না, এগুলো সবই ঘটনা। কিন্তু আমি ওটা বলার সুবিধার্থে, যাতে একটুখানি শুনতে সুন্দর লাগে, সেই জন্য বলছি যে আমি বহু মানুষের গল্পই বলি। আমি ফুলসজ্জার খাটের কথা বলছিলাম না, জানেন তো, আমার এসে যখন আমরা দেখলাম যে ওইরকম একটা অবস্থা, আমার ননদ টুকটুকি দি, সে তখন এই ওপরেতে কয়েকটা বুকে, মানে ওই ভবনেতে ছিল, প্লাস বাড়িতেও কয়েকটা ছিল, আর নিচেতে কয়েকটা মিলিয়ে এই দিকটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। তারপরে যা হোক একটুখানি মনে হচ্ছিল যে না, ঠিক আছে। কিন্তু তার আগে পর্যন্ত আমার মুখটুক দেখেও বুঝতে পেরে গিয়েছিল যে বৌদির মনটা খারাপ হয়ে গেছে। কথা তো বন্ধুরা, আমার আজকে দিনের সমস্ত কাজকর্ম আমি মিটিয়ে ফেলেছি। ব্লগটাকে আর খুব একটা বড় করতে চাই না, কারণ এডিট করতে হবে, ভয়েস ওভার অ্যাড করতে হবে। আজকে তো বিশাল একটা পার্ট আছে শুধু ভয়েস ওভারেরই। সকালবেলাতে আমার শুধুমাত্র গার্ডেনিং করা, মানে ওই জিনিসটা আমাকে খুব ভালো রাখে বন্ধুরা। আমি খুব মুক্ত থাকি অনেক কিছু থেকে। আর গাছপালা এসবগুলো সবার ক্ষেত্রে যে এই জিনিসটা থাকবে এমনটা নয়, তবে যার যেটা ন্যাক সে সেটা না করবে, এটা হচ্ছে কথা। কেউ যদি সেলাই করতে খুব ভালোবাসেন, তার যদি ছোট ছোট বাচ্চা থাকে, তার মধ্যেও সে সেলাই করবে। আমার একটা ভাই আছে, মানে তিনি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, সে কলকাতায় থাকে। ও 2 BHK একটা ফ্ল্যাট কিনেছে। ও খুব ভালো নাচে, এবং ওর নাচে মানে কত্থক করে, এবং ও যদি পায়ে ঘুঙুর বেঁধে না নাচে, ওর নাচটাকে নাচ মনে হয় না। তো এখন ওর বাচ্চা হয়েছে, সে নিউবর্ন, তা সত্ত্বেও 2 BHK ফ্ল্যাটে পাশের ঘরেতে ও ডান্স প্র্যাকটিস করতো। ওর ওয়াইফ রাগারাগি করতো, একদিন করেনি, এখন বাচ্চাটা অসুবিধে হয় এগুলো, সেজন্য সে ছাদে উঠে নাচে, কিন্তু তবুও সে নাচে। মানে তার কি সাংঘাতিক কঠিন তার চাকরি, মানে সব এমারদের চাকরি একই রকম কঠিন তা নয়, কিন্তু ওরটা ভীষণ টাফ। হ্যাঁ, তো তারপরেও বাচ্চা ছোট, ফ্ল্যাট ছোট, ছাদে কোনো মানে এসির কোনো গল্প নেই, মানে সারাদিন ধরে রোদ্দুর পড়ছে, তারপরে যখন মাটিতে পা দিচ্ছে, বলে বিকেলবেলায় কোনো সময় দিদি পাটা পুড়ে যায়, কিন্তু তাও তার মধ্যে জল ঢেলে দিও নাচে। এটাই হচ্ছে কথা, যে যার যেটা ন্যাক, যে যেখান থেকে ভালো থাকে, ও নেচে, ও সারাদিনের যত দুঃখ, যত মানে কি বলবো স্ট্রেস, ও সব বার হয়ে যায়। আমারও তাই, গার্ডেনিংটা আমাকে খুব আনন্দ দেয়। আমার মনে হয় গাছগুলো আমার সাথে কথা বলছে, এবং এটা শুধু আমার একার নয়, এটা আলপনাদিরও তাই। কাজে এই দুজন মানুষ যখন একসাথে হয়ে যায়, তখন আমাদের গাছ নিয়ে কোনো ক্লান্তি আসে না, যার ফলে আজকের দিনের ব্লগেতে অনেকটা জুড়ে আমার গার্ডেনিং আছে। আমি জানি আমার লাইফস্টাইল ব্লগ সবার এক জিনিস ভালো লাগবে এমনটা নয়, কিন্তু আমার জীবনটা এইভাবে চললে আমি কি ফেক লাইফ দেখাবো? এটা তো হতে পারে না। ইনফ্যাক্ট আমার জীবনে, ঝিনুকের জীবনে, গাছপালা বাগান করা, মাটি ঘাটা, টব প্রতিস্থাপন করা, ফুল গাছ কিনে আনা, জল দেওয়া, সার দেওয়া, স্প্রে করা, এইগুলো প্রত্যেক দিনের পার্ট। সবার জীবন একরকম হবে না, সেটাই স্বাভাবিক। আর আমার যাই ঘটে যাক না কেন, এই কাজটা আমি করবই, কারণ এই কাজটা আমাকে খুব আনন্দ দেয়। সবার জীবন আমার মতো নয়, এটাও যেমন সত্যি, তেমন আপনার জীবনও সবার মতো নয়,
সেটাও সত্যি। আপনি আপনি, আমি আমি, কিন্তু আমরা দুজনেই দুটি জায়গা থেকে একদম ঠিক, কেউ কারোর জায়গায় ভুল নয়। তো যাই হোক বন্ধুরা, আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশন বেলটা কাউন্ট করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল।